যে দল জনগণের আকাঙ্ক্ষা বুঝবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই, মন্তব্য আমির খুসরুর। দুর্ভিক্ষেও থেমে নেই ইসরায়েলের হামলা, আরও 12 ফিলিস্তিনি নিহত। পরিবর্তন টেকসই করতে হলে নতুন সংবিধান লিখতে হবে, বললেন আখতার হোসেন। ভারত এখন বুঝেছে চীনের সঙ্গে বন্ধুত্ব করা কেন দরকার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঙ্কার ইরানের সেনাপ্রধানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ। চীনের সরকারি গণমাধ্যম জানিয়েছে ভারত এখন স্পষ্ট বুঝতে পারছে কেন চীনের সঙ্গে বন্ধুত্ব করা জরুরি হয়ে পড়েছে। ওয়াং ইয়ের সাম্প্রতিক ভারত সফরকে ঘিরে চীনের সংবাদ মাধ্যমগুলো একে একে খবর প্রকাশ করেছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে হওয়া বৈঠকে। চীনা বিশ্লেষকরা বলছেন আমেরিকার বাড়তি শুল্ক এবং একতরফা চাপের মুখে ভারত তার কৌশল পরিবর্তনে বাধ্য হচ্ছে। ওয়াং ইয়ের সফর সেই পরিবর্তনেরই প্রতিফলন। তাদের মতে ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে উঠলে শুধু দিল্লি আর বেইজিং নয়, পুরো গ্লোবাল সাউথ লাভবান হবে। সরকারি সংবাদপত্র চায়না ডেইলি লিখেছে মার্কিন প্রশাসন যখন শুল্কযুদ্ধ শুরু করেছে তখন ভারত উপলব্ধি করেছে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও শুল্কের বোঝা থেকে তারা রক্ষা পায়নি। বিশ্লেষকরা আরও বলছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে অস্বীকৃতি জানিয়ে স্পষ্ট করেছে তারা তাদের কৌশলগত স্বাধীনতা ধরে রাখতে চায়, আর সেই কারণেই চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা দিল্লির জন্য লাভজনক হতে পারে। তবে এখানেই শেষ নয়। ভারত ও চীনের বক্তব্যে বেশ কিছু অমিলও চোখে পড়েছে। চীনের সংবাদ মাধ্যম দাবি করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন তাইওয়ান চীনের অংশ, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। বরং তারা জোর দিয়ে বলেছে তাইওয়ানের সঙ্গে ভারতের অর্থনৈতিক, কারিগরি ও সাংস্কৃতিক সম্পর্ক ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এছাড়াও তিব্বতের সাংপো নদীতে চীনের বিশাল বাঁধ নির্মাণ পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। ভারতের বক্তব্যে এ বিষয়ে স্বচ্ছতার দাবি তোলা হয়েছে, কিন্তু চীনের বিবৃতিতে বাঁধ ইস্যুর কোনো উল্লেখ নেই। আরেকটি বড় ইস্যু হল সন্ত্রাসবাদ। ভারতের বিবৃতিতে বলা হয়েছে বৈঠকে সন্ত্রাসবাদের প্রসঙ্গ জোরে সরে তোলা হয়েছে, কিন্তু চীনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে এ প্রসঙ্গ একেবারেই অনুপস্থিত। সব মিলিয়ে ওয়াং ইয়ের সফরকে বেইজিং ইতিবাচকভাবে দেখলেও নানা ইস্যুতে দুই দেশের বক্তব্যে পার্থক্য স্পষ্ট। তবে বিশ্লেষকের মতে ভারতের জন্য এখন কৌশলগত বাস্তবতা হচ্ছে আমেরিকার চাপ মোকাবেলা করতে হলে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ছাড়া বিকল্প নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সেনাপ্রধানের হুঙ্কার। নতুন আগ্রাসনের আরও কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি স্পষ্ট করে বলেছেন তেহরানের ওপর যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আক্রমণ চালালে ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে। শুক্রবার জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহকে পাঠানো এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন। জেনারেল হাতামি বলেন 1980 থেকে 1988 সালের ইরাক আরোপিত যুদ্ধ এবং সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সময় প্রতিরক্ষা খাতে ইরানের যে অগ্রগতি হয়েছে তা বিশ্ব দেখেছে। আজও ইরানের সেনাবাহিনী যে কোনো আক্রমণকারীকে শাস্তি দিতে প্রস্তুত এবং আগের চেয়ে আরও চূর্ণবিচূর্ণ জবাব দিতে সক্ষম। এদিকে উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে ইরানের নৌবাহিনী সফলভাবে সম্পন্ন করেছে তাদের সর্বশেষ সামরিক মহড়া ইকতেদার 1404। 2 দিনব্যাপী এই মহড়ায় পরীক্ষা করা হয়েছে উন্নত প্রযুক্তির নৌ ক্রুজ ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। গাইডেড মিসাইল ক্রুজার জেনেভে এবং ডেস্ট্রয়ার সাবালান থেকে একসঙ্গে ছোড়া হয় নাসির, গাদির এবং কাদের ক্ষেপণাস্ত্র। এগুলো নিখুঁতভাবে ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মহড়ায় ব্যবহার করা হয় ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, সমুদ্রভিত্তিক মিসাইল সিস্টেম ও ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট। ও বিশ্লেষকরা বলছেন এই মহড়া ইরানের প্রতিরক্ষা সক্ষমতা
ও নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। পরিবর্তন টেকসই করতে হলে নতুন সংবিধান লিখতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মৌলিক সংস্কারের রূপরেখায় গণপরিষদ নির্বাচনের কথা বারবার বলা হয়েছে, তবে নির্বাচন যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে, এর ধরন আগে নির্দিষ্ট করতে হবে। তার আশঙ্কা, ফ্যাসিবাদী সংবিধান দিয়ে নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। আখতার হোসেন বলেন, টেকসই পরিবর্তনের জন্য নতুন সংবিধান বাস্তবায়ন জরুরি, আর সেই সংবিধান অনুযায়ী নির্বাচন করতে হবে, অন্যথায় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে না। এ সময় তিনি বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। তারা আসলেই সংস্কারে আগ্রহী নাকি প্রতারণার পথে হাঁটছে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটি আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদ প্রসঙ্গে তিনি আরও বলেন, এই সনদে ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হলেও বাস্তবায়ন প্রক্রিয়া এখনও অস্পষ্ট। সংসদ কাঠামো, উচ্চকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা, নারী নেতৃত্ব সহ নানা বিষয়ে পরবর্তী সরকারের হাতে ছেড়ে দিলে টেকসই সংস্কার সম্ভব হবে না। যে দল জনগণের আকাঙ্ক্ষা বুঝবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনে নতুন প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। যে রাজনৈতিক দল এই আকাঙ্ক্ষা অনুধাবন করতে পারবে না, তাদের ভবিষ্যতের রাজনীতিতে কোনো জায়গা থাকবে না। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে গণমাধ্যমের স্বাধীনতা হরণ, সাংবাদিক দমন এবং ব্যবসার নামে লুটপাট এগুলো স্বৈরাচার টেকে থাকার স্বাভাবিক প্রক্রিয়া ছিল। আমির খসরু জানান, শুধু রাজনীতিতেই নয়, অর্থনীতি ও মিডিয়াতেও গণতন্ত্রায়ন ঘটাতে হবে। সাধারণ মানুষকে অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দিতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে না। সেমিনারে খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব আশিক ইসলাম প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, 2018 থেকে 2023 পর্যন্ত প্রায় 1436টি মামলা হয়েছে এবং কমপক্ষে 451 জন সাংবাদিক এর শিকার হয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান স্টাডি সার্কেলের প্রধান নির্বাহী মোহাম্মদ কাসেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড জিয়াউদ্দিন হায়দার। আরও বক্তব্য দেন সাংবাদিক মুরসালিন নোমানি, মঞ্জুরুল ইসলাম, দিদারুল আলম ও জিএম রাজীব হোসেন। দুর্ভিক্ষেও থেমে নেই ইসরায়েলের হামলা, আরও 12 জন নিহত। গাজায় ইসরায়েলি হামলায় আবারও ডজনখানেক মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ভয়াবহ দুর্ভিক্ষে বাড়ছে মৃত্যুর সংখ্যা। খবর শাফাক নিউজের। ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, শুক্রবার খান ইউনুসে বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় 12 জন নিহত হয়েছেন। এছাড়া উত্তর গাজায় ত্রাণের অপেক্ষায় 6 জন এবং গাজা সিটির উত্তর পশ্চিমে আরও 3 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু সংখ্যায় বেশি। দুর্ভিক্ষে প্রাণ হারানোদের মধ্যে আছেন মাত্র 2 মাস বয়সী শিশু রাসেল আবু মাসুদ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ক্ষুধায় 273 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 112 জনই শিশু। 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 62,000-এর বেশি। এ প্রসঙ্গে জাতিসংঘের সংস্থা UNRW এর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, গাজার দুর্ভিক্ষ মানব সৃষ্ট এবং এটি ইসরায়েলের নকশা করা। তার দাবি, দুর্ভিক্ষ থামানো সম্ভব, প্রয়োজন কেবল রাজনৈতিক সদিচ্ছা।